স্যার সোয়ে ফ্রেম আলিমর রুলস। একটা সোয়ে ফ্রেম রাস্তায় দেখবা, সোয়ে ফ্রেমটাকে দেখে তুমি বলবা ভাই তুমি একটা সোয়ে ফ্রেম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা। তাই আমি প্রথমে আপনাকে ভেবে নিব যে আপনি নন সোয়ে। স্টেপ 1 হচ্ছে গিয়ে একটা সোয়ে ফ্রেমের নন সোয়ে অ্যানালিসিস করে ফেলবা। সোয়ে ফ্রেম দেখবা, ভয় পাবা, ভয় পেয়ে বলবা সরি ভাই মাফ করে দেন, আমি আপনাকে চিনি না, আমি একটা নন সোয়ে অ্যানালিসিস করব। ওইটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে গিয়ে তারপর তুমি বলবা আচ্ছা ঠিক আছে আপনি সোয়ে ফ্রেম ভালো কথা, অনেক ভয়টা দেখাইছেন, এবার আমি তাহলে সোয়ে অ্যানালিসিসটা করি। সোয়ে অ্যানালিসিসটা হবে হচ্ছে ডিফ্লেকশনের বেসিসে। মানে কি এটা? মানে ফর এক্সাম্পল, তারপরে হচ্ছে স্টেপ 3 হচ্ছে সোয়ে ডিফ্লেক্স, সোয়ের জন্য করে ফেলার পর আলিমব্রো স্পেশাল ফর্মুলা। এই ফর্মুলাটার নাম কি? ওজি ফিক্সড এন্ড মোমেন্ট প্লাস ফ্যাক্টর ইনটু নিউ ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্ট বলাটা উচিত হচ্ছে না, ওজি মোমেন্ট প্লাস ফ্যাক্টর ইনটু নিউ মোমেন্ট। এটা হচ্ছে আলিমব্রোর ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে, ফর্মুলার ভিতরে একটা ফর্মুলা আছে। এই ফ্যাক্টরটা কি জিনিস? ফ্যাক্টরটা ইকুয়ালস টু আমার ডিভাইডেড বাই ইউনিট। এই তিনটা স্টেপ ফলো করবা, সব অঙ্ক ডান। কি কি বলছি? সোয়েকে পাবা আর নন সোয়ে। নন সোয়ে বানায় অ্যানালিসিস করবা, এইখান থেকে যে মোমেন্ট পাবা সেটার নামই আমি দিচ্ছি ওজি মোমেন্ট। এই যে আলিমব্রো ফর্মুলা যে ওজি মোমেন্ট লেখা, এই অরিজিনাল মোমেন্ট হচ্ছে এইটা অরিজিনাল মোমেন্ট, ওকে নন সোয়ে ভেবে। তারপর সোয়ে ডিফ্লেকশনের জন্য পুরো অঙ্কটা একবার করবা, সেইখান থেকে যে মোমেন্ট গুলো পাবা সেগুলোর নাম দিলাম আমি নিউ মোমেন্ট। নিউ মোমেন্ট হচ্ছে এই যে নিউ মোমেন্ট। আর এখানে একটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে আমার ডিভাইডেড বাই ইউনিট। এটার মানে কি আমরা এখনো জানি না, এটা একটা অঙ্ক করলে বুঝবো আমরা। এই জিনিসটা তুলা হইলে আমি মুছে দিলাম। অঙ্কটা হবে কি, চলো আমরা একটু চিন্তা করি। ধরো আমার একটা সোয়ে ফ্রেম আছে, এই সোয়ে ফ্রেমের মধ্যে আমাকে বলতে, সোয়ে ফ্রেমের মধ্যে একটা হরিজন্টাল লোড দিচ্ছে। হরিজন্টাল লোড দিয়ে কি হবে আমাদের এটা অ্যানালিসিস করতে হবে। স্টেপ 1 অনুযায়ী আমরা কি বলবো? স্টেপ 1 অনুযায়ী আমরা বলবো যে এই পাগলটা ফিক্সড, করে এখানে কোনো মুভমেন্ট হবে না। করে পুরো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের অঙ্ক করে আমরা প্রত্যেকটা এন্ডের রোটেশন টোটেশন মোমেন্ট টোমেন্ট রিয়াকশন টিয়াকশন বের করে এখানে ন্যাংটা করে দিব। করে এগুলা কি পাবো? আমি ওজি মোমেন্ট পাবো। ওজি মোমেন্টে আমি কি দেখবো? আমার কতটুকুন হরিজন্টাল রিয়াকশন জেনারেটেড হয় যেটা এই মোমেন্ট ক্রিয়েট করছে। মানে এই লোডিং এর জন্য যে হরিজন্টাল লোড গুলো আসছে, সেই হরিজন্টাল লোড গুলাই হবে হচ্ছে কি আমার যে ফোর্সের জন্য এই ডিফ্লেকশনটা আসছে, সেটার নামই আমি দিচ্ছি আমার। আমারটা কি? হরিজন্টাল রিয়াকশন সাম অফ হরিজন্টাল রিয়াকশন। কিসের জন্য? মানে আমি কতটুকুন থামাইলে কতটুকুন অ্যাডিশন, এই যে আমি যে রেস্ট্রিকশনটা দিলাম সেই রেস্ট্রিকশনটা কতটুকুন হরিজন্টাল ফোর্স রেজিস্ট করবে ফর অরিজিনাল লোড, সেটার নামই হচ্ছে আমার। তারপরে আমি কি বলছি, এটা স্টেপ 1 ডান। স্টেপ 2 তে আমি কি করব? স্টেপ 2 তে আমি বলবো আচ্ছা যা, তোর যে এত ডিফ্লেকশন করার ইচ্ছা হয়েছে তুই ডিফ্লেক্ট কর, হাউএভার আমি যতটুকুন বলবো ততটুকুনের জন্য ডিফ্লেক্ট করবা। তোমার লোডের জন্য ডিফ্লেক্ট করলে হবে না, আমার লোডের জন্য ডিফ্লেক্ট করতে হবে। মানে কি এটার? আমাদের এই কেসে ডিফ্লেকশনটা আসতেছিল কিসের জন্য? এইখান থেকে একটা ধাক্কা দেওয়ার জন্য। তাহলে কি আমি বলতে পারি আমার ডিফ্লেক্টেড শেপটা হবে এরকম? বলতে পারি ডিফ্লেক্টেড শেপটা হবে এরকম ফর এই ডেল ডেল ডিফ্লেকশন এন্ড এই ডেল ডিফ্লেকশন। আমার এই জিনিসটা এরকম করে ডিফ্লেক্ট করলো। আমার ডিফ্লেকশনটা হয়েছে এই ফকিরটার জন্য। এইটা করে আমি কি করব? আবার সব মোমেন্ট গুলা ওই মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিল বের করে সব কয়টা মোমেন্ট টোমেন্ট মেরে আমি আবার আরেকটা মোমেন্ট পাবো, সেগুলোকে আমি ডাকলাম নিউ মোমেন্ট। এই নিউ মোমেন্ট গুলার জন্য কি হয়েছে?
আবারও দেখবা এই ডিফ্লেকশনের জন্য তুমি একটা রেজাল্টেন্ট হরিজন্টাল পাবা, সেই রেজাল্টেন্ট হরিজন্টালটার নাম হচ্ছে গিয়ে ইউনিট। আগের অ্যানালিসিস থেকে তুমি আমার পাইছো, এই অ্যানালিসিস থেকে তুমি ইউনিট পাইছো, তোমার ফ্যাক্টরটা ছিল হচ্ছে গিয়ে ইউনিট, আমার ডিভাইডেড বাই ইউনিট। আমার বাই ইউনিটও পেয়ে গেছো, অরিজিনাল মোমেন্টটা পেয়ে গেছো, নিউ মোমেন্টটা পেয়ে গেছো, এটা করে অঙ্ক শেষ হয়ে যাবে। এই অঙ্ক আমি না দেখাই নাকি, পেরিয়ে তো গেছি, বাদ তো থামাইলো না আমাকে। না দেখা বল একটু কান্নাকাটি কর, বল আলিম ব্রো প্লিজ একটু দেখাও। দেখাও দেখাও আলিম ব্রো দেখাও। গুড, ড্যাম ইউ গাইস আর মেকিং মি বেগ ফর ইট। উফ, তো ঠিক না। সবচেয়ে বড় অঙ্ক একটা দেখি, তাহলে মনে হয় ভালো হবে। জানি না কোন অঙ্ক দেখাবো, আমি একটু খোঁজাখুঁজি করি কোন অঙ্ক আছে। This one's good. আচ্ছা, সোয়ের আমরা দুইটা অঙ্ক করব, একটা একটু মোটামুটি ইজিটা করে তোমাদেরকে একটু হাত গরম করি, তারপর আমরা কঠিনটা করবো। 2013-14 এর 3 খুলো। তোমাদের 13-14 এর কোয়েশ্চেন হয়তো নাই, 13-14 এর কোয়েশ্চেন না থাকলে কিছু করার নাই। কোয়েশ্চেন না থাকলে আমি কোয়েশ্চেনটা এঁকে দিচ্ছি, তোমরা তো ফকির, কি আর করার। কোয়েশ্চেনটা বলছে কি আগে বলি, অ্যানালাইজ দ্য প্লেন ফ্রেম অফ ফিগার 3 ইউজিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এন্ড ড্র শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কিছু না, জাস্ট রিঅ্যাকশন বের করো, রিঅ্যাকশন বের করে ফেললে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা যাবে। এতটুকুনি অঙ্ক। সবার আগে তোমরা আমাকে বলো, এটা কি সোয়ে নাকি নন সোয়ে? নন সুয়ে 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 সুয়ে। এইটাও একটা রোলার, এটা একটা রোলার, মানে দুটা বলের উপরে আছে, এখান থেকে যদি তুমি ধাক্কা দাও উড়ে চলে যাবে, ও গন, পড়ে গেলে হয় যাবে না। তার মানে এটা হচ্ছে কি একটা সোয়ে ফ্রেম। ভালো কথা, বুঝে নেই তাহলে। ভেরি গুড, সোয়ে ফ্রেম আমরা বুঝে ফেললাম। আমরা সোয়ে ফ্রেম যদি বুঝে ফেলি তাহলে আমরা কি বলতে পারবো এটার ব্যাপারে, চলো দেখি। স্টেপ 1 কি ছিল? ওকে জোর করে বলো, এক পাগল তুই মরে যা, তোর এত কিছু বুঝি না, তুই নন সোয়ে, শেষ, তুই নন। এটা ভেবে অ্যানালিসিসটা করে ফেলি। ওকে আমরা জোর করে কেমনে আমরা ওকে নন সোয়ে বানায় ফেলতে পারবো? ফর এক্সাম্পল আমরা ধরলাম এটা একটা পিন, হয়ে গেল না নন সোয়ে। এখানে ধাক্কা দিলেও আর যেতে পারতেছে না, টান দিলেও যেতে পারতেছে না, অটোমেটিকলি এটা নন সোয়ে হয়ে গেল। এটা ছিল আমাদের স্টেপ 1। নন সোয়ে করে কি করতে হবে? পুরো অ্যানালিসিসটা আমাদের করে ফেলতে হবে। চলো অ্যানালিসিস করি, কিছু করার নাই। নাম দেই, তোমরা কিছু নাম দেওয়া লাগবে। আমরা মানে এগেইনস্ট এভাবে রাখলাম কেন? মানে যে কোনো ভাবে আঁকতে পারো, ডাজন্ট ম্যাটার। এখানেও নন সোয়ে করতে পারো, এখানেও নন সোয়ে করতে পারো। জাস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার হরিজন্টাল রিঅ্যাকশন দিতে হবে। ওর
প্রবলেম হ্যাঁ, বুঝতে করতেছিল ফকিরটা হরিজন্টালি পালায় যেতে চেষ্টা করতেছিল। তোমার কাজ হচ্ছে এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করতে হবে যেন ওর হরিজন্টাল মোবিলিটিটা থেমে যায়। চাক্কা দিয়ে চলে যেতে যাচ্ছিল, হিঞ্জ দিয়ে তুমি এটা ফিক্স করে দিচ্ছো, দ্যাটস ইট, আর কিছু না। অনেস্টলি এটা তুমি এখানে না দিয়ে এখানে দিলেও ডাজন্ট রিয়েলি ম্যাটার। পজিশন তোমরা চিন্তা না করতেও পারলেও ডাজন্ট ম্যাটার। কথার কথা আমি বললাম তুই মরে যা, তোর দিলামই না, কিন্তু আমি বললাম তুই নন সুয়ে, এটা করলে অঙ্ক হবে। কি করতে হবে সেটা আগে করি। ধরলাম হালাকুত নন সুয়ে, কিচ্ছু করে না, সে নড়ে টড়ে না, আগে এটার নাম দিই। নাম না দিলে আসলে আমার খুব খারাপ লাগে, শরীর টরীর খারাপ লাগে আমার। ঠিক আছে, আমি করছি নাকি তোদের সামনে পার্ট মারার জন্য চেষ্টা করলে তো ঝামেলা, পড়া না থাকলে তো মিলবে না। মিললো না, কি আর করা, তোরা শিখবি না। ওকে, ফিক্সড মান, ফিক্সড মান, ফিক্সড মান, ওর নাম এখনো দেই নাই। আমার কি এডিএইচডি হয়েছে নাকি বুঝতেছি না। আই আই টু আই, হ্যাঁ সবকিছু আছে। ফিক্সড মোমেন্ট এসি, চলো বের করি। এসি উইল বি ইকুয়াল টু ফিক্সড মোমেন্ট অফ সি এ। কত হবে? WL square by 12, 5 into 10 square by 12, 41.7. CB equals fixed end moment, BC equals WL square by 12, 106.7. Fixed end moment CD equals to fixed end moment DC equals to 0. 0 কেন? কোনো লোড নেই, কিছু করার নেই। প্লাস মাইনাস আমি বসাই না, কেন প্লাস মাইনাস আমি বসাই না? কারণ আমি অনেক কুল, আমি এইসব ফকিরা জিনিস করতে সময় দিতে পারি না। কিন্তু আমার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ডিরেকশন গুলো বুঝে রাখা। কি ডিরেকশন? এ যদি ডিফ্লেক্ট করতো, ও ডিফ্লেক্ট করতে এমনে, এমনে ডিফ্লেক্ট করা মানে উঠে যাচ্ছে, তুমি মোমেন্ট দিতে এমনে এমনে, তুমি মোমেন্ট দিতে এমনে এমনে। এই অ্যারো গুলা বুঝলে আমাদের প্লাস মাইনাস আসলে আর ম্যাটার করে না। চলো আমরা তাহলে শার্দুল ঠাকুর ওয়েতে করি। এটা আমি এখন পর্যন্ত শার্দুল ঠাকুর ওয়েতে করি নাই। হ্যাঁ, দেয়ারস আ ভেরি গুড চান্স আমি একটু ভুলভাল করবো, তোমরা একটু আমাকে সাহায্য করো। AC, CA, CD, CB, DC, আর এদিকে মিস হয়ে গেছিল DC। কয়টা আছে? 1 2 3 4 5 6, তিনটা মেম্বার, 3 2 2 5। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আগে একটু বের করে আসলে ভালো হতো। আমি আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা দেখাতে চাচ্ছি না, তোমরা অনেক বড় হয়ে গেছো, হোপফুলি তোমরা বের করে ফেলতে পারবা। এসি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 ধরছে ব্রো, আমি ব্রো এর ভ্যালুগুলো টুপি মারতেছি। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 ধরা মানে কি আমাকে বলো তো? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 ধরা মানে তুমি ভাবতেছো জিনিসটা রোলার, তুমি একটা ল্যাটারাল রেজিস্ট্যান্স দিছো, বাট এটা অঙ্কে কিছু চেঞ্জ হচ্ছে না, অঙ্কে তুমি এটাকে রোলার ভেবেই তুমি অঙ্কটা করতেছো। এসি হচ্ছে কি 1 বসাইছে এখানে, আর থাকে কি কি সি এ, আমি এখন জাস্ট ভ্যালুগুলো টুপি মারতেছি, হ্যাঁ কষ্ট পেও না। 0.2, সিবি হচ্ছে 0.26, সিডি হচ্ছে গিয়ে 0.54, ডিসি হচ্ছে 1, ডিসি হচ্ছে 0। ডিসি কেন 0? কারণ ডিসি হচ্ছে গিয়ে ফিক্সড। আমরা তারপরে বসাই দেই ফিক্সড এন্ড মোমেন্ট।
ফিক্সড মোমেন্ট গুলো আমি ধাপধুপ বসাই দিব, আমরা ভ্যালু বের করছি, তোমরা ইয়েগুলা মিলায় দেখো, ওরিয়েন্টেশন গুলো মিলায় দেখো যে ঠিক আছে নাকি। -41.7 41.7 0 সিবি কত 106.7 বিসি কত ডিসি কত কোনটা কোনটা এখানে রোলার আমাকে আগে বলো। এসি রোলার বিসি রোলার। ডক্টর শাহাদুল ঠাকুর কি বলছে যে যে জিনিসটাকে তুমি দেখবা রোলার তুমি মানতেই পারতেছো না যে ও রোলার, তোমার খুব গায়ে খারাপ লাগতেছে, ওকে ধরে তোমার ঠিক করে ফেলতে হবে। এসি কে দেখছো রোলার, ঠিক করার জন্য কি করছো 41.7 বসাইছো। 41.7 বসাইলে কি করতে হবে 41.7 কে টেনে এখানে নিয়ে আসতে হবে কোথায় এলিজিবল মেম্বারে। 41.7 এর হাফ কত স্যার বিসি রোলার কেমনে হইলো আলিম? ছিলই তো রোলারই, রোলারই তো ছিল। আরে আমরা আমরা যে হিন্ট দিতেছি ওটার কথা বলতেছিস? হ্যাঁ ওটাতে আমরা এডিশনাল দিছি, জিনিসটাতে আছে তো রোলার, আমরা একটা ল্যাটারাল রেজিস্ট্যান্স দিয়ে ওকে থামাইতেছি, সেটা আমি বলতেছি। দাঁড়া একটা মিনিট। আমি কি করছি তোমার পর সরি 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 হ্যাঁ কি স্যার, আরে জিনিসটা রোলার, আমরা ল্যাটারাল রেজিস্ট্যান্স দিছি, এটা একটা জিনিস সিগনিফাই করার জন্য, কিছুই না। দেখ এটা রোল করতেছিল আমাদের ল্যাটারাল রেজিস্ট্যান্স দেওয়া, আর আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হরিজন্টাল ফোর্স দেওয়া হচ্ছে সেম জিনিস। আমি সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করতেছি না, আসলে আমি ল্যাটারাল রেজিস্ট্যান্স যেটা সিগনিফাই করবে একটা হরিজন্টাল অ্যামাউন্ট অফ ফোর্স, সেই ফোর্সটা আমি আসলে দিচ্ছি, সেটা আমি বুঝাই দিচ্ছি। তো এটা আসলে সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করতে না। ওকে মানুষ করছি 106.7 কে মানুষ করতে হবে, 106.7 কে মানুষ করতে -106.7 মারতে হয়, তাই না? না 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 কি বলতেছি, হ্যাঁ 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 ঠিক বলছি, -106.7 আনতে হবে। -106.7 কে আমি যদি কাজ করে ঠিক করে ফেলতে হয় কি করতে হবে, ঠিক করে ফেলছি, এলিজিবল মেম্বারে ট্রান্সফার করে ফেলতে হবে। -53.35 4 দিলাম। ডক্টর শাহাদুল ঠাকুর এত বড় বড় চেঞ্জেস রাখে না। ফার্স্ট স্টেপ রোলার মানুষ, রোলার ট্রান্সফার করার পর আমার কি কাজ, যা আছে এটা ডিস্ট্রিবিউট করো। কে কে আছে, বি কি ছিল, বিও এলিজিবল না, ও বি আছে, তো আমি একটা জিনিস ভুল করছি, না ভুল করছি না তো, বিতে নাই তো, তোরা এমন করছিস কেন আমার সাথে? সব ঠিক আছে। কোন জয়েন্ট এলিজিবল ফর ট্রান্সফার, শুধুমাত্র সি। সি তে তাহলে তুমি এখন দেখবা পুরো জিনিসটার রেজাল্টেন্ট কত, পুরো জিনিসটার রেজাল্টেন্ট কত 41.7 প্লাস 20 -106.7 -53.4, পুরো জিনিসটার টোটাল রিঅ্যাকশন আসে -98.4। -98.4 কে তোমার মানুষ করতে হবে কি দিয়ে, প্লিজ আমার সাথে ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনটা আর কোথাও করা নাই, আমি আর ফার্স্ট টাইম সাধারণ ক্যালকুলেট করতেছি। 98.4 কে 0.2 বসাবো এখানে, ইনটু 0.2, এখানে আসলো 19.6868 আমি বসাই না, ডক্টর শাহাদুল ঠাকুর 1 ডেসিমাল প্লেস রাখে 19.7 53.1 25.6 কি করছি আমি, ওকে ডিস্ট্রিবিউট করছি। ডিস্ট্রিবিউট করার পর কি করতে হয়, কাপড় পরাই দিতে হয়। কাপড় পরায় আমি কি দেখবো, আমি দেখবো যারা রোলার তারা এইসব ডিস্ট্রিবিউশন গেম খেলে না। কে কে রোলার, যাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 তারা হচ্ছে রোলার, বিসি এসি এরা খেলে না এই গেম। সরি স্যার ডোন্ট ওয়ান্ট টু প্লে, সরি স্যার ডোন্ট ওয়ান্ট টু প্লে। ও কিন্তু খেলতেছে, ও কিন্তু খেলায় আছে, কিন্তু ওকে কেউ খেলায় নেয় না। সি এ কে তার মানে তুমি ট্রান্সফার করতে চাচ্ছিলে এসি তে, ও নিতেছে না কিছু, আর এখানে কাপড় পরা কেউ নাই, তো এখানে কেউ আসতেছেও না। সি ডি তোমার ও খেলতে চাচ্ছে, ওকে তুমি খেলায় নিতেছো, সি ডি এর সাথে কিন্তু ডিসি ওরা পাশাপাশি নাই বলে কনফিউজ হয়েও না। সিডি এলিজিবল মেম্বার হচ্ছে ডিসি, তাহলে 53.1 এর হাফ কত 26.6।
এখান থেকে কেউ আসতে পারতেছে না, না কেন? কারণ এখানে কোনো ইয়ে নাই, মেম্বার নাই, কোনো কাপড় পরা কেউ নাই। ওয়েট, কাপড় পরা জানি না, ডোন্ট নো। যে অ্যানালিসিস দিছি আই স্টিক টু ইট। সিবি আর বিসি 25.6 কে নেওয়ার চেষ্টা করতেছিল এইখানে, কিন্তু ও বলছে ও জিরো খেলবে না, তো ওকে নিতে পারতেছো না। এখান থেকেও কেউ কাপড় পরা নাই, ওকে নেওয়ার কেউ নাই, জিরো। তোমরা কি দেখছো পুরো অঙ্কটা যে ডান, আর করতে হবে না? কেন করতে হবে না অঙ্কটা বুঝো। যেই পয়েন্টে রেজাল্টেড মোমেন্ট আসে সেই পয়েন্টটাকে আমরা মানুষ করার ট্রাই করি না? এখানে মানুষ করার মতন কিছু নাই, এক লাইনে অঙ্কটা হয়ে গেছে। তাই বলে শার্দুল ঠাকুরের মেথডটা এত সুন্দর। ফকির গুলা, তোরা কি বুঝতেছিস কি রেভেলেশনটা হইলো? শালা গরিবের মতন তাকায় আছে আমার দিকে। আলিম সত্যি এই আমাদের এক লাইন ব্রো করছে এতগুলা আমি জিজি ক্যালকুলেশন হয়ে করে। গেছি। ইচ্ছা করতেছে এতগুলা ক্যালকুলেশন করতে। না না না, বাট এই জায়গাটা একটু রেকর্ড দেখবো, পরে আমি জিজি হয়ে গেছি এই পার্টে এসে। পর মরে যা, কিছু করার নাই। এসি তে রেজাল্ট আসতেছে জিরো, এটা কত আসতেছে? কি জিজি হয়ে গেছিস বলার তোকে আবার বুঝাই, এতক্ষণ ধরে ক্লাস করতেছিস। না না বুঝি না, আমি খালি ক্লাস আমি এতক্ষণ করতেছিলাম, এখন ক্লাস শুনতেছি জাস্ট, মানে আমার মাথা কাজ করতেছে না, সমস্যা নাই, পড়া পড়া বুঝতেছি এটা শুনতেছি। দিলাম 81.4, এটা আসে 53.1, এটা আসে -134.5, এটা আসে 0, এটা আসে 26.6। তোমরা এখন দেখো আমার ভ্যালুস আর ব্রো এর ভ্যালু ডিফারেন্ট। ব্রো এর ভ্যালু গুলো অ্যাবসলিউটলি পারফেক্ট, অ্যাকচুয়ালি পারফেক্ট অ্যান্সার হচ্ছে 82 -134.7, 52.7, আর এখানে হচ্ছে 26.3। এতটুকুন ডিফারেন্সের জন্য তোমাদের 3 লাইন না লিখে এতগুলো লাইন লিখতে ইচ্ছা করতেছে? তাই বলে ডক্টর শার্দুল ঠাকুর এটা এত বড় একটা হ্যাক। ওকে, এই হ্যাকটা শিখলাম, ভালো কথা। ভ্যালু গুলো কিন্তু আমি ইউজ করবো এটাই, কারণ ব্রো এর সলভ আছে, অন্য সলভ গুলো নাই। তোমরা দরকার এগুলো লিখে রাখো, ভ্যালু আমি ইউজ করবো এগুলা। বাট আমাদের কি শেষ হয়ে গেল? আমাদের এটাকে ইয়ে ভেবে, নন সুয়ে ভেবে আমাদের এটার অঙ্ক শেষ হয়ে গেছে। এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে আমরা যে মোমেন্ট গুলো আছে সেই মোমেন্ট গুলো জানি। আমরা এখন কি হরিজন্টাল ফোর্স এই মোমেন্ট গুলাকে কজ করছে সেটাই আমার বের করা মানে টার্গেট ছিল আর কি। লিখি তাহলে আমি। আমার টার্গেট কি ছিল? হরিজন্টাল রিয়াকশন বের করা। তোমরা এই অ্যানালিসিস দেখে আমাকে বলো হরিজন্টাল রিয়াকশন কে কে দিতে পারে। ও কি কোনো হরিজন্টাল রিয়াকশন দিতে পারবে? নো। ও কি কোনো হরিজন্টাল রিয়াকশন দিতে পারবে? নো। শুধুমাত্র হরিজন্টাল রিয়াকশন দিতে পারবে হচ্ছে গিয়ে এই ফকিরটা। এই ফকিরটা পুরা সোয়ে থামানোর জন্য যেই থিওরিটা কি বলবো, তুমি যখন ওকে নন সোয়ে অ্যানালিসিস করছো, তুমি যদি বলো যে ওর উপরে রেজাল্টেন্ট একটা হরিজন্টাল ফোর্স আসতেছে, সেটা কি বোঝা যায়? এই অঙ্কে একটা রেজাল্টেন্ট হরিজন্টাল ফোর্স আসবে এই ফিক্সড এন্ডে। ডাজ দ্যাট নট মিন যেই হরিজন্টাল ফোর্সটা রেজাল্টেন্ট আসতেছে এক্স্যাক্টলি সেম হরিজন্টাল ফোর্সটাই এই মোশনটা কজ করছে? বুঝবা না? তোমরা একটু গরিব, চিন্তা করো, চিন্তা করলে হয়তো বুঝবা। ও ঘুরাইতেছে এইদিকে, ও ঘুরাইতেছে এইদিকে, দুজনই ঘুরাইতেছে এইদিকে, তাহলে তোমার রিয়াকশন কোথায় আসবে? এইদিকে। রিয়াকশনের ভ্যালুটা কত আসবে? 26.3 প্লাস 52.7 ডিভাইডেড বাই ওর লেংথ। লেংথ কত? 10 ফিট। রিয়াকশনের ভ্যালু আসে 7.9।
তোমরা প্লিজ বুঝো জিনিসটা কি হচ্ছে। এই জিনিসটার সিগনিফিকেন্স কি? আমি একে ধরলাম সে নন সুয়ে ধরে আমি অঙ্কটা যদি করি, এটার মানে কি? মানে এই বডিটার উপরে একটা 7.9 রেজাল্টেন্ট কাজ করতেছে ওই দিকে। তো ওকে থামাইতে কি তোমার একটা এক্স্যাক্টলি 7.9ই মারতে হবে না? এইটার নামই হচ্ছে আমার। এটার ডিরেকশন নিয়ে চিন্তা করা লাগবে না, এটা বের করতে পারলে হয়েছে। এটার নামই হচ্ছে আমার। আমার মানে কি? আমার 7.9 লাগতেছে এই জিনিসটাকে থামায় রাখতে, তাই বলে এটার নাম হচ্ছে আমার। মনে আছে আমরা বের করছিলাম একটা ফর্মুলা কি বের করছিলাম? ফর্মুলা বের করছিলাম ফ্যাক্টরটা হচ্ছে আমার ডিভাইডেড বাই ইউনিট। তো আমারের ভ্যালুটা আমরা বের করে ফেলছি, প্লাস এই জিনিসগুলোর নাম আমি কি দিছি? ওজি মোমেন্ট। এটা কি মনে আছে? প্রথম অ্যানালিসিস করে যেগুলো বের হয় সেগুলোর নাম হচ্ছে ওজি মোমেন্ট। ওজি মোমেন্ট গুলো সব বের করে ফেলছে। ওকে, খুবই ভালো। এবার আমরা কি করব? ফাইনালি আমরা স্টেপ 2 তে যেতে পারবো। স্টেপ 2 তে কি? ওকে, আমরা ডিসাইড করলাম আচ্ছা ফাইন, তুমি সোয়ে এত ইচ্ছা করতেছে তোমার সোয়ে অ্যানালিসিস হইতো, হও তুমি সোয়ে অ্যানালিসিস হও। ওই ধাক্কাটা খাইতেছে কোত্থেকে? হরিজন্টাল ফোর্সটা আসতেছে কোন দিক থেকে? এই জিনিসটা একটু বোঝা ইম্পর্টেন্ট। হরিজন্টাল ডিফ্লেকশনটা বা রিঅ্যাকশনটা কিসের জন্য আসতেছে তোমরা ভালো করে বুঝো। তোমার রেজাল্টেন্ট কোন দিকে আসছিল? তোমার রেজাল্টেন্ট আসছিল এই ডিরেকশনে না? তোমার এতটুকু রেজাল্টেন্ট ওকে দিতে হয়, মানে ওই বডির উপরে রেজাল্টেন্টটা আসতেছে এতটুকু, মিনিং তুমি রেজিস্ট করতে চাইছিলা এই ডিরেকশন থেকে। তার মানে ওর উপরে তোমার যদি এই দিক থেকে থামাইতে হয়, অ্যাকচুয়াল ডিফ্লেকশনটা আসতেছে কোন দিকে? এইদিকে আসতেছে না ডিফ্লেকশনটা? এই যে বডির উপরে যে সামেশন অফ রেজাল্টেন্ট, তার মানে ওর ডিফ্লেকশনটা যে এরকম, এটা কি বুঝতে পারতেছো? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এটা না বুঝলে আরেকভাবে কেমনে তোমরা বুঝতে পারো সেটাও তোমাদেরকে বলি। তোমাদেরকে তো সব ওয়ে শিখাই টিকাই দিতেছি, আরেকভাবে দেখো। এই জিনিসটা যদি না বুঝে থাকো, অরিজিনাল ছবিটা চিন্তা করে দেখো। অরিজিনাল ছবিটা কি? আমি খুব মানে এক্সাজারেট করে দেখাইতেছি। অরিজিনাল ছবিটা ছিল এরকম, এখানেও লোড আছে, এখানেও লোড আছে। তোমরা ফিজিক্যালি চিন্তা করো, যদি লোড অনেক বেড়ে যায় তাহলে কি হবে? এই জিনিসটা বেশি ডিফ্লেক্ট করবে, এই জিনিসটা কম ডিফ্লেক্ট করবে। যে জিনিসটা বেশি ডিফ্লেক্ট করবে, যেখানে লোড বেশি, ওর সেই দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে না? যদি রোল করে চলে যায় কোন দিকে যাবে? অল্পটার দিকে যাবে, নাকি যেখানে ওজন বেশি ওইদিকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে সেই দিকে যাবে? আমি মানে আমি আসলে এটা কেমনে ভিজুয়ালাইজ করছি সেটা তোমাদেরকে ভিজুয়ালাইজ করানো একটু ডিফিকাল্ট। চিন্তা করো এখানে নাই কিছু, রোলার টোলার কিচ্ছু নাই। ওর যদি ঝুঁকে ঝুলে পড়ে যাওয়ার ইচ্ছা থাকে, কোন দিকে পড়বে? অল্পর দিকে না বেশির দিকে? ডেফিনেটলি বেশির দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। ওইদিকে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, তুমি এখানে ছোট ছোট চাকা দিয়ে রাখছো, তার মানে ও রোল করে এইদিকে যাবে। এখন কেমনে মনে রাখো বা কেমনে বুঝো, এটা আপ টু ইউ। আমি দুইভাবেই মনে রাখার ট্রাই করি, বাট এই জিনিসটা আমার কাছে একটু ইজিয়ার মনে হয় যে ওর যেহেতু লোডিংটা এই সাইডে বেশি, ওইদিকে চলে যাওয়ার চেষ্টা করবে। এই অঙ্কের জন্য ইট ইজ ডিফিকাল্ট। অঙ্কগুলো যদি এরকম হয় তাহলে খুবই সিম্পল। ধরো এই বাইরের থেকে লোড দিয়েই দিচ্ছে, তারপর তোমাকে বলতেছে তুমি এটার নন সোয়ে অ্যানালিসিস করো, তখন তো বুঝতেই পারতেছো যে ডিফ্লেকশনটা হবে এইদিকে। এইখানে ডিফ্লেকশনটা বোঝাটা একটু টাফ, তাই বলে এটা একটা ব্রিলিয়ান্ট অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, প্রিটি টাফ একটা অঙ্ক। ওকে, সবই বুঝলাম। বুঝলাম যে আমার ডিফ্লেকশনটা হবে এইদিকে। ডিফ্লেকশনটা যদি এইদিকে হয় তাহলে আমার কি কি মুভমেন্ট ডেভেলপ হচ্ছে সেগুলো আমাদের বের করা ইম্পর্টেন্ট। এইখানে আমি দেখতেছি এই বিমটা যে স্ট্রেট ছিল, ওর স্ট্রেট না হওয়ার কোনো কারণ নাই। এখানে কোনো মোমেন্ট জেনারেটর হচ্ছে না, মোমেন্ট শুধুমাত্র জেনারেটর হচ্ছে এই ডানটায়। ও চলে যাচ্ছে এইদিকে, ও এইদিকে চলে যাওয়া মানে কি তোমার টান দিয়ে আনতে হবে এখানে। এই ডিরেকশনে একটা মোমেন্ট জেনারেটর হচ্ছে। এই বিমটা এখানে কি ফিক্সড না হলে ওর টেন্ডেন্সি ছিল এদিকে চলে যাওয়ার, তুমি ওকে টান দিয়ে এদিকে আনতেছো, তাই এই দুই ডিরেকশনে মোমেন্ট জেনারেট হচ্ছে। এটা কি বুঝছো? কেউ আর ক্লাস টাস করতেছো না, তাই বুঝছো নাকি জিজ্ঞেস করাটা আসলে একটু ফিউটাইল। তারপরে আমরা কি দেখবো? আমরা দেখবো এই মোমেন্টটা কিসের জন্য জেনারেট হচ্ছে। আমরা কি জানি? রোটেশনের জন্য মোমেন্ট ডেভেলপ হতে পারে, অথবা ডেভেলপ হতে পারে ডিফ্লেকশনের জন্য। রোটেশনের জন্য তোমাদেরকে এখন পর্যন্ত বলা হয় নাই, শুধুমাত্র ডিফ্লেকশনেরটাই বলা হয়েছে। রোটেশনটা যখন আসবে, ব্রোয়ের সলভ দেখবা, উইল মেক আ লট অফ সেন্স টু ইউ। ডিফ্লেকশনের জন্য আমি কি বলছিলাম? ডিফ্লেকশনের জন্য যেটা নেমে গেছে
সেই পয়েন্ট আর এখানে উঠে গেছে ভ্যালু সেট 6ei del ডিভাইডেড বাই l স্কয়ার। এই 6ei del বাই l স্কয়ার এর জন্য তোমার পুরো জিনিসটা জেনারেটর হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেমটা কি তোমরা এতক্ষণে বুঝছো? অবশ্যই বুঝো নাই, বুঝাটা স্বাভাবিকও না। আগে যখন আমরা বিমের অঙ্ক করছিলাম 6ei del বাই l স্কয়ার করছিলাম, আমরা ডেল এর ভ্যালুটা জানতাম কতটুকু ডিফ্লেকশন হয়েছে। আমরা কিন্তু এখন জানি না কতটুকু ডিফ্লেকশন হয়েছে। ইনফ্যাক্ট ওইটাই আমরা বের করতে যাচ্ছি যে কতটুকু ডিফ্লেকশন হয়েছে। ওকে, তো আমরা অনেক কিছু বুঝলাম যে এইখানে কোনো ফিক্সড এন্ড মোমেন্ট নাই, উপরেরটায় নাই, এটার নাই, লেফটে নাই, রাইটে নাই। নামগুলো আবার দেই, নামগুলো না দিলে আমার শরীর খারাপ লাগে। এ বি সি ডি, এ বি সি ডি কোনোখানে কোনো ইয়েতে নাই। আমরা দেখলাম শুধুমাত্র সিডি আর ডিসি তে মোমেন্টস জেনারেটেড হচ্ছে উইথ আ ভ্যালু অফ 6ei del ডিভাইডেড বাই l স্কয়ার। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি 6 জানি, ei জানি, l জানি, আমি ডেলটা জানি। যেহেতু আমি ডেল জানি না, কি আর করব? ধরলাম বেটা তুই 100, তোমরা 100 ধরতে পারো, 1000 ধরতে পারো, 69000 ধরতে পারো, 69 বিলিয়ন ধরতে পারো, আপ টু ইউ। যেহেতু তোমরা ডিফ্লেকশন জানো না, র্যান্ডম একটা জিনিস ধরে নিবা, অ্যাবসলিউটলি র্যান্ডম ধরলেই হবে। হাউএভার ধরো একটা অঙ্ক, এই অঙ্ক বারবার রিফার করতেছি বিকজ এই অঙ্কটা সিম্পল, বাট এই অঙ্কটা বারবার দেয়। এই অঙ্কটার সময় যদি তুমি অঙ্কটা দেখো তাহলে কি হবে? এখানে একটা ডিফ্লেকশন হবে, এখানে একটা ডিফ্লেকশন হবে। এটার ভ্যালু কত? ডেল। এটাও এক্স্যাক্টলি ডেলই হইতে হবে এই ভ্যালুটা। কিন্তু এইখানে যখন মোমেন্ট রেজিস্ট করবা, এখানে এদিকে রেজিস্ট করবে, ও এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে, এদিকে রেজিস্ট করবে, এদিকেও সেম, এদিকেও সেম। তুমি এই ফকিরটার নাম কি? এটার নাম, এটার লেংথ যদি হয় 10 ফিট আর এটার লেংথ যদি হয় 20 ফিট, আন্ডারস্ট্যান্ড? তুমি এই কেসে কি বলবা? 6 ইন্টু ei ইন্টু ডেল ডিভাইডেড বাই 10 স্কয়ার। এই 6ei বাই যে কোনো একটা মোমেন্ট তুমি ফিক্স করে ধরো বলে দিলা 100। তার মানে তুমি টেকনিক্যালি এইখানেও কিন্তু আবার অ্যাজিউম করতে পারবা না। কেন অ্যাজিউম করতে পারবা না? বিকজ এই ডেল গুলা তো ফিক্সড। ডেল তুমি দুইবার অ্যাজিউম করা মানে তুমি বলতেছো ডিফারেন্ট ডেল হয়ে যেতে পারে। তার মানে তুমি এই যে কোনো একটাকে যদি ফিক্স করে দাও 100, এইটার রেশিওতে অটোমেটিকলি ওইটা ফিক্সড হয়ে যাবে। কেমনে ফিক্সড হয়ে যাবে বলি। এইখানে যদি তুমি 6ei del বাই লেংথ এটা ছিল 10, এটাকে যদি ধরো 100, তাহলে এখানে ei del এর একটা ফিক্সড ভ্যালু হয়ে যাচ্ছে 100 ইনটু 10 স্কয়ার ডিভাইডেড বাই 6। এটা সারা জীবন তোমার এই অঙ্কের জন্য ei del এর ভ্যালু হচ্ছে 100 ইনটু 10 স্কয়ার ডিভাইডেড বাই 6। এই 100টা কিন্তু তুমি অ্যাজিউম করছো। এটা 100 না ধরলে যদি এখানে 69 ধরতা, এখানে ভ্যালু আসতো 69, ei del এর ভ্যালুটা আসতো 69 ইনটু 10 স্কয়ার। তারপর যখন তুমি এইখানের ফিক্সড এন্ড মোমেন্টটা বের করবা, কি বসাবা? 6ei del বাই 20 স্কয়ার। 6/20 স্কয়ারটা ফিক্সড, কিন্তু যখন তুমি 6ei del বসাবা, ei del না বসায় তুমি ডাইরেক্টলি বসায় দিবা 100 ইনটু 10 স্কয়ার ডিভাইডেড বাই 6। তার মানে একটা যে কোনো একটা যদি তুমি ফিক্স করো, অটোমেটিকলি সেকেন্ডটা ফোর্সড হয়ে চলে আসবে। সেকেন্ডটাও তোমার ফিক্স করার সুযোগ নাই। এটা কি বুঝা গেছে? করে এখান থেকে সেকেন্ড মোমেন্টটা চলে আসবে। এখানে সেকেন্ড মোমেন্টটা কোনো সমস্যা নাই, বিকজ এখানে মোমেন্ট জেনারেটর হয়েছে শুধুমাত্র একটা। মোমেন্ট যখন মাল্টিপল জেনারেটর হবে তখন আর কি একটা প্রবলেম। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এত জ্ঞান দিয়ে কোনো লাভ নাই, আসলে অঙ্ক করতে পারলে হয়েছে। বহু কিছু বের করে ফেলছি, বের করে কোনো লাভ নাই। যা করার দরকার সেগুলো করি। এই জিনিসটা আবার মোমেন্ট বের করে ফেলি। মোমেন্ট বের করা মানে হচ্ছে শারদুল ঠাকুরের টেবিল ইউজ করতে হবে। ডক্টর শারদুল ঠাকুরের টেবিল ইউজ করে চলো। A C CA CD CD BC BC সবকটার নিচে লাইন আর উপরে টুপি। এখন তোমরা আমাকে বলো তো, তোমরা কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আবার বের করবা? কথা শোনো, আবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি আবার বের করবা? বাবা ব্রাদার আলিম, আমি তো ফকির না। আমি যখন স্টেপ 1 এর অঙ্কটা করছিলাম, আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিপেন্ড করে 4ei/l, যেটা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর ম্যাটেরিয়ালের মানে ডিমেনশনের প্রপার্টি, এগুলো চেঞ্জ হবে না। আগে যেই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো বের করছে না, সেগুলো ডাইরেক্টলি কপি বাইরে দিবা। কপি
এর দূর পর্যন্ত ডান। এবার কি বসাবা? ফিক্সড এন্ড মোমেন্ট বসাবা। ফিক্সড এন্ড মোমেন্ট এ সি এর জন্য কত? এখানে 0। সি এর জন্য কত? 0। সি ডি এর জন্য কত? অ্যান্টি ক্লক -100। সি বি এর জন্য কত? 0। বি সি এর জন্য কত? বি টু সি, বিসি কি হয়? বিসি 0। ডি টু সি অ্যান্টি ক্লক 100 -100। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তারপর আমি কি জানি, আমি এটা দেখার পর আমার দেখতে হবে সবার আগে রোলার কোন ফকির, যেই ফকির রোলার একটা চড় মারবো। এসি বিসি রোলার চড় মারার কিছু নাই, ডাইরেক্টলি আমি এটাকে এখন ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে -100 কে মানুষ করতে +100 বসাইতে হবে। +100 এখানে 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 স্প্লিট হয়ে যাবে 20, 54, 26। বুঝছো কেন আমি এখন 100 নিছি? কারণ আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সাথে 100 আমার ক্যালকুলেটরে চাপতে হয় না, আমি মাথায় মাথায় 20, 54 আর 26 বসাই ফেলতে পারছি। বেসিক্যালি বুঝাইলাম যে আমি অনেক চালাক, তোমরা গরিব। তারপর আমি কি বলছি? ডিস্ট্রিবিউট করার পরই কাপড় পরা দিতে হবে। কাপড় পরা ক্যারি ওভার করার আগে যারা হিঞ্জ তাদেরকে বলে দিতে হবে যে তুমি হিঞ্জ, তুমি খেলবা না। সরি, ওকে ঠিক আছে, ডান, খেলবো না। কে কে হিঞ্জ ছিল? বিসি হিঞ্জ ছিল, এসি হিঞ্জ ছিল, ওদেরকে বলছি আমি খেলবো না। না খেললে 20 থেকে কাউকে নিতে পারতেছো না, এখানেও কাউকে আসতে পারতেছে না, 0। 26 এর থেকে কাউকে নিতে পারতেছো? সিবি তে, সিবি থেকে না, ও হিঞ্জ খেলবে না, ও খেলবে না। 54 কিছু করে খেলতে পারবে? 54 সিবির সাথে খেলতে পারবে। 54 এর হাফ এখানে নিতে পারবে। 54 এর হাফ কত? 25, 27। আর এখানে কিছু আসতেছে না, 0 0 0। বিশেষ অঙ্ক শেষ কেমনে বুঝছি ফকির? সবই তো 0 খালি একটা ছাড়া। কারণ আমার জয়েন্ট আর কিছু নাই করার। 20, 104 - 56 কত? -46। 26, 27 - 100 কত? -73। তোমাদের করতে লাগছে 1 লাইন 2 লাইন। ব্রো এর ফুল টেবিল করা লাগছে, লল। যাই হোক, আমি হাসলাম কেন আমি বুঝলাম না। ব্রো অনেক দোষ। কিন্তু এই ট্রিকটা কেমনে জানতো না? এটা ইয়েও করছে, হামিম স্যার এমনি করতো। আমি এত এত প্যারা খাইছিলাম এই ক্যালকুলেশনটা দেখে, বুঝতেছিলাম না কেমনে হয়। আমি সাদুল ঠাকুরের অনেক কথা সব দেখতে দেখতে বানায় বানায় আমি এটা বের করছি, আর দেখছি যে আমি যেগুলো বলছি সেগুলো ওরা ভাই তুই কেমনে ক্র্যাক করছিস এটা? আল্লাহ জানে, বিশ্বাস কর আমি এত প্যারা খাইছিলাম এটা দেখে। ওকে, কি কি বেড়ে গেছে? মোমেন্ট গুলো বেড়ে গেছে, তোমরা এগুলো একটু লিখে রাখো। এটা দিয়ে আমি কি কি করবো সেটা দেখাই। ও, এটা এখানে লিখে রাখা লাগবে না, এই ছবিটা এখানে আঁকি, এখানে বের করে ফেলি। এ সি কোথায় আছে? বইগুলোর নাম কি? এর নাম মনে থাকে না। এ বি সিডি। ওকে, এবিসিডি তে আমি কি দেখলাম? এসি তে 0, তার মানে এখানে কোনো মোমেন্ট দিব না আমি। সি এ কোনটা? সি থেকে এ তে যাচ্ছ, ক্লকে আসছে 20। এরপরে ঠিক আছে। তারপরে সিডি কোনটা? সিডি হচ্ছে অ্যান্টি ক্লক -46, তার মানে এদিকে দিলাম 46। সিবি কোনটা? সি থেকে বি তে যাচ্ছে, সি থেকে বি তে যাচ্ছে +26 এ। বিসি তে কিছু নাই। আর ওটা কোনটা ছিল? ডিসি ছিল নিশ্চয়ই, 73 টা। 73 টা কি? অ্যান্টি ক্লক, মানে এইদিকে। अगेन আমার এইটা করার উদ্দেশ্যটা কি? যে হরিজন্টাল ফোর্স এই সোয়েটা বের করছে, সেই হরিজন্টাল ফোর্সটা বের করা ছিল আমার প্রাইমারি টার্গেট। আমি কি দেখতেছি? ও কোনো হরিজন্টাল ফোর্স দিতে পারে না, ও কোনো হরিজন্টাল ফোর্স দিতে পারে না। কেন? কারণ এই দুই প্রকৃতির রোলার। হরিজন্টাল ফোর্স শুধুমাত্র দিতে পারে ও। সি পয়েন্টে যদি তুমি মোমেন্ট নাও, 46 ওকে ঘুরাতে যাচ্ছে এইদিকে, 73 ও ঘুরাতে যাচ্ছে ওইদিকে, সবাই ঘুরাতে যাচ্ছে ওকে ওইদিকে, মানে ওকে থামাইতেছে কে? এরকম একটা ফোর্স। এই ফোর্সটা কত? 73 + 46 ডিভাইডেড বাই কত? লাইক কত ছিল? 10। $11.9। তোমরা আমাকে বলো তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হবে ইউনিট। মনে আছে একটা ফ্যাক্টর বলছিলাম, ইউনিট আমার ডিভাইডেড বাই ইউনিট। এটা দুইটি হচ্ছে হরিজন্টাল ফোর্স, গুলার কত হরিজন্টাল আসে সেগুলোর একটা হিসাব। ইউনিট কত এখানে? 11.9। এটার নাম ইউনিট কেন? কারণ
ইউনিট ডিফ্লেকশন, যেটা আন্দাজি একটা ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশনের জন্য যে হরিজন্টাল ফোর্স আসছে সেটার নাম হচ্ছে কি ইউনিট। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ফর্মুলা সব ডান, আমাদের স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 ডান, স্টেপ 2 পর্যন্ত ডান। স্টেপ 3 হচ্ছে গিয়ে আলিমব্রো স্পেশাল ফর্মুলা ইউজ করতে হবে। আলিমব্রো স্পেশাল ফর্মুলা কি ছিল? অরিজিনাল ফিক্সড এন্ড মোমেন্ট প্লাস এই ফ্যাক্টরটা ইনটু নিউ ফিক্সড এন্ড মোমেন্ট। অরিজিনাল ফিক্সড এন্ড মোমেন্ট মানে কোনটা আমি বলি তোমাদেরকে দেখাই। এই যে ছবিটা আঁকছিলাম, সেইটা হচ্ছে তোমার অরিজিনাল ফিক্সড এন্ড মোমেন্ট। এই যে এইগুলা, ঠিক আছে? এই যে যেখান থেকে আমি 7.9 বের করছিলাম, এই যে 7.9 বের করার সময় যে ছবিটা আঁকছিলাম সেগুলো হচ্ছে কি আমার অরিজিনাল মোমেন্টস। আর নিউ মোমেন্টস কোনগুলা? এই যে ফিক্সড মারার পর যে যেখান থেকে এই লাস্টে 11.9 পাইলাম সেই মোমেন্ট গুলো হচ্ছে নিউ মোমেন্ট। আমি লিখি, তোমরা দেখো ঠিক আছে নাকি। ধরো আমি ফর এক্সাম্পল আমি বের করতেছি ফাইনাল মোমেন্ট এসি। এসির অরিজিনালটা কত ছিল? 0 প্লাস ফাইনালটা কত ছিল? 0 ইনটু ফ্যাক্টর, তার মানে ওর ফাইনাল ভ্যালু হচ্ছে 0। এবার আমি বের করবো মোমেন্ট সিএ। সিএ কত আসছিল? সিএ আসছিল পজিটিভ 82 অরিজিনালটার জন্য। 82 এর সাথে কি করব আমি? প্লাস ফ্যাক্টর। ফ্যাক্টর কত? আমার এখানে ফ্যাক্টর হচ্ছে আমার ডিভাইডেড বাই ইউনিট। 7.9 ডিভাইডেড বাই 11.9 ইনটু পরের বার এমসিএ কত আসছিল? 20। 95.28 এমনি করে করে সবকটার মোমেন্ট ইন্ডিভিজুয়ালি ফিক্স করতে হবে। এটাই তোমার ফাইনাল মোমেন্টস। এমসিএ বের করছি, এমএসি বের করছি, এমনি করে এম ইন্ডিভিজুয়ালি সবকটা এই যে অরিজিনাল ফিক্সড এন্ড মোমেন্ট প্লাস এই ফ্যাক্টরটা ইনটু এই জিনিসটা দিয়ে সবকটা মোমেন্ট ঠিক হয় ফাইনাল ডায়াগ্রামটা পেয়ে যাবে। এটা হচ্ছে ফাইনাল ডায়াগ্রাম। দ্যাটস ইট। ফাইনাল ডায়াগ্রাম পেয়ে গেলে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবা। এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই। দেখায় দাও, এটা দেখায় দাও, এটা কেমনে আঁকবো? হ্যাঁ হ্যাঁ, বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমনে আঁকবো? ওকে, তাহলে আমি ইয়েটা চুরি করি, মোমেন্ট গুলা চুরি করে ছবি আঁকি। আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা ব্রো এর সলভ একদম অন্ধের মতন ফলো করবা। ব্রো আমি সব কনসিডার করে রাখতেছি যে ব্রো সব রাইট, শুধুমাত্র ব্রো এর সাথে যে ম্যাসিভ চেঞ্জ, সেই ম্যাসিভ চেঞ্জটা হচ্ছে কি, ব্রো যেমনে টেবিল করছে তেমনি টেবিল করবে না, সাধু ঠাকুরের মতো টেবিল করবা, দেখবা টাইম অর্ধেক হয়ে যাবে। একদম অর্ধেক মানে অর্ধেক। সবচেয়ে মানে টাইম কনজিউমিং জিনিসটাই হচ্ছে গিয়ে টেবিলটা শুরু করা। যাই হোক, আমি যেগুলো আঁকি আগে, যেগুলা ফাইনালি রিয়াকশন আসে সেই ফাইনাল রিয়াকশন গুলো আঁকি, একে এখান থেকে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম বাইরে নিই। কত ছিল? 5। মোমেন্ট আমি কি কি পাইছি? এখানে পাইছি 0, এখানে পাইছি 95.28। এটা মানুষ করার পর দেখবে আসবে 95.28। এটা কিন্তু একদম ফাইনাল প্রপার ফিক্সড মোমেন্ট। হ্যাঁ, এখানে এখনো এটা হচ্ছে কি আলিমব্রো ফর্মুলা মারার পর যে মোমেন্ট আসে সেই মোমেন্টটা। শেষ। এগুলো হচ্ছে মোমেন্ট। এখন আমি জানি বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমার মোমেন্ট দিয়ে কোনো লাভ নাই, আমার দরকার হচ্ছে কি রিয়াকশন। আমি ইন্ডিভিজুয়ালি এক একটা পয়েন্টে রিয়াকশন মারি, দেখি কি হয়। এ বি সি ডি, এসি তে মারি। এসি তে যদি মোমেন্ট মারি, জাস্ট এসি পোর্শনটা আমি দেখতেছি। এসি পোর্শনে আমাকে ওকে ঘোরানোর চেষ্টা করতেছে 95.28। আমি মোমেন্ট আবার এ মারতেছি, 95.28 ঘোরানোর চেষ্টা করতেছে। এই 5 ফিট পার ফিটটাও ঘোরানোর চেষ্টা করতেছে। প্লাস 5 ইনটু এই লেন্থটা কত ছিল? লেন্থটা ছিল 10। 5 ইনটু 10 ইনটু 5 ওকে নামানোর চেষ্টা করতেছে। তার মানে নিশ্চয়ই জাস্ট টু দ্য লেফটে যে রিয়াকশনটা আছে ওই রিয়াকশনটা ইনটু 5 না কত 10 হচ্ছে ওকে থামাইতেছে। এই রিয়াকশনটা কত আসে দেখি। থার্টি 34.528।
34.53 দিলাম 34.53 কোন দিকে জাস্ট টু দ্য লেফট অফ দিস আসছে হচ্ছে 34.5 আর সিমিলারলি এখানেও তার মানে আসবে কেমনে 5 ইনটু আচ্ছা এটা কি আর ডি বের হইছে আর ডি কোন রিঅ্যাকশন বের হয় নাই নো এ বি পার্টে আমি অ্যানালিসিস করছি তার মানে এ বি পার্টের এন্ডের যে উপরের ফোর্সটা সেটা বের হইছে বুঝছি এই গ্রিন অ্যারোটা কেমনে বের করব 5 ইনটু 10 মাইনাস 34.5 পরে কত আসে 15.5 সিমিলারলি এইখানে 5 ফিট পার ফিটটা খুব ঝামেলা জাস্ট টু দা রাইট এখানে আমি বের করে ফেলতে পারবো বিসি পোরশন অ্যানালিসিস করে বিসি পোরশন অ্যানালিসিস করে আমি কি দেখতেছি 117.4 ওকে নামানোর চেষ্টা করতেছে প্লাস এই 5 ইনটু কত পুরো বড় বড় লেন্থটা কত 16 ইনটু 8 এই জিনিসটা ওকে নামানোর চেষ্টা করতেছে এটা রেজিস্ট করবে নিশ্চয়ই উপরে যে জিনিসটা r ইনটু 16 47.3 আসে সেম ভাবে এটা বের করবো কেমনে 16 into 5 minus 47.3 32.7 এটা কিন্তু শার্দুল ঠাকুরের খুব ন্যাস্টি একটা ওয়ে সবসময় 1 ডেসিমাল প্লেস রাখবা তাহলে দেখবা ক্যালকুলেশন করতে টাইম কম লাগবে প্লাস আমরা যেহেতু এত ইনসাইন একটা শর্টকাট ইউজ করতেছি আমাদের এররটা কত রিডিউস হয়ে যাবে যত ডেসিমাল প্লেস বেশি রাখবো তত জ্ঞান যাবে ওকে আর কি বের করা লাগবে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমি এটার কিসের বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম বের করতে বলছে সবকিছু শিয়ার মানে কোন দিকে কোন ডিরেকশন এই ডিরেকশনের জিনিসপাতি বের করতে হবে এটা 22.12 এটাও 22.12 এর একটা শিয়ার ফোর্স আসা আসলে উচিত ছিল না আমি এখানে ডিরেকশন বলছি এই ডিরেকশনটা আসে এইদিকে আমি তুলতে ভুল করছি আমি কপি করতে পারি না টুকলি মারতে পারি না ঝামেলা করিস না কি দেখতেছি আমি এখানে 22.12 22.14 আমি কি বলছি শার্দুল ঠাকুর টেকনিক ইউজ করবা 4 মাইনাস মুছে দিলা 1 মুছে দিলা দেখছো কি হয়েছে এই মোমেন্ট একজন আরেকজনকে ক্যান্সেল করে দিছে মোমেন্ট যদি একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয় তার মানে কি এটার উপরে কোনো শিয়ার ফোর্স আছে এমনি করে তোমরা তো বুঝতেছো না তোমরা তো একটু ছোট বাচ্চা এখানে 22 এখানে 22 মাইনাস করলে কত থাকে 0 তুমি যদি এখানে রিঅ্যাকশন বের করতে থাকো চাও 22.1 minus 22.1 is equal to reaction into distance এটা চলে আসছে 0 তার মানে রিঅ্যাকশন চলে আসবে 0 তার মানে এখানে কোনো শিয়ার ফোর্স নাই এটা আসবে 0 শার্দুল ঠাকুর চুরি যদি না করতাম তাহলে 0.1 এর জন্য 0.01 এর জন্য একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম চলে আসছে শার্দুল ঠাকুর হচ্ছে কিং আমাদের নিউ কিং হচ্ছে শার্দুল ঠাকুর ওকে শিয়ার ফোর্স বেড়ে গেছে বেন্ডিং মোমেন্ট বেড়ে গেছে আস্তে করে ছবি রেখে ফেলি চলো শুরু হচ্ছে কিসে 15.5 এ 15.5 মাইনাস 5 ইনটু কত ছিল বাল মনেই থাকে না 10 30 মাইনাস 34.5 দেখো মাইনাস 34.5 এ এসে বাড়ি খাওয়ার কথা কেন কারণ মাইনাস 34.5 এসে তুমি উঠে এখানে 0 হয়ে গেছো 0 হয়ে এখানে তুমি 47.3 পর্যন্ত উঠছো মাইনাস কত পর্যন্ত হবা 32.7 পর্যন্ত হবা এটা আমি করতে করতে শিখে গেছি করে 32.7 এ মানুষ হয়ে গেছে এটাই তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এখন বাই চান্স যদি ইয়ে থাকতো এখানে একটা শিয়ার ফোর্স থাকতো তাহলে কি হইতো শিয়ার ফোর্স ডায়াগ্রাম ধরো ফর এক্সাম্পল তোমার এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আসছিল 10 এইখানে কি হয়েছে দেখো শিয়ার ফোর্স যেই দিকে নিচে বিমের থেকে উপরে সেই জায়গাটাকে তুমি ধরছো পজিটিভ বিমের থেকে উপরে বসাইছো 15.5 তাহলে এইখানে 10 আসলে এটা কোথায় বসাইতা বিমের থেকে যে ডিরেকশনে দেখাইতেছে সেই ডিরেকশনে তখন সিম্পলি এখানে 10 বসাইতা এটা হয়তো তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি এখানে
10টা থাকতো, এখানে নাই বলে এখানে 0। তারপর আমরা রাখবো এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসলে সেম, আমার এটা আঁকার আসলে একেবারে ইচ্ছাই নাই। 15.5 এর থেকে পজিটিভ শুরুতে সবার আগে দেখবা কোনো মোমেন্ট আছে নাকি, এখানে কোনো মোমেন্ট নেই, 0 থেকে শুরু হবে, উঠে উঠে এই পয়েন্ট পর্যন্ত বাড়বে, বেড়ে বেড়ে এখানে কমবে, কমে কি হবে এখানে দেখবা তুমি কোনো রেজাল্টেন্ট মোমেন্ট আছে নাকি। এখানে রেজাল্টেন্ট মোমেন্টটা ভেরি ইন্টারেস্টিং। এইখানে আমি ভ্যালুগুলো একটু কোট করি। এইটা আসলা তুমি 95.3 তে তুমি এখান পর্যন্ত আসছো। কিসের তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতেছো? এই বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতেছো। এই বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকতে চাও, তোমার ঝামেলা করতেছে কি এই কলমটা, এই কলমটা তার মানে কেটে ফেলতে হবে। এই কলমটা কেটে ফেললেই তুমি যেই জিনিসটা পাবা সেই জিনিসটাই তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা উপরে আঁকতেছো। এখন এই 95.28টা এখানে কোথাও আসবে না। কেন এটা কোথাও আসবে না? কারণ এই 95.2টা যেদিকে কাজ করতেছে, সিমিলারলি তুমি যদি ঠিক এই পয়েন্টে আসো, এটা কি ইকুয়াল এন্ড অপোজিট 95.2, এটা একটা ওইদিকেও কাজ করতেছে না, কারণ এটা একটা ইন্টারনাল মোমেন্ট। এই মোমেন্টটা এক্সটার্নাল না, ইন্টারনাল মোমেন্ট। ঠিক বাম সাইডে যেটা থাকে ঠিক ডান সাইডেও সেম থাকে। সেম কেস উইথ 117.4। যেহেতু বিমটা ইনট্যাক্ট, বিমটা এখনো কাটা হয় নাই, বিমটার জাস্ট টু দ্য রাইটে যে 117.4 দেখতেছো, জাস্ট টু দ্য লেফটে বিমতে 117.4 আছে। নাই কোনটা? এই 22.1টা নাই। এই 22.1 ক্লকওয়াইজ যেটা কলমে ছিল, সেটা যখন বিমটাকে কাটছো এখানে, যখন কলমটাকে কাটছো এখানে, তখন একটা অ্যান্টি ক্লকওয়াইজ 22.1 তুমি এই বিমে ট্রান্সফার করছো। মানে এই পয়েন্ট থেকে 22.1 নিচে যেতে হবে, গিয়ে দেখবা তুমি এই 117.4 এ চলে আসবে। নেগেটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ হবে? জিনিস ছিল when it was at the column it was clock, যখন এটাকে বিমে ট্রান্সফার করছে ইকুয়াল এন্ড অপোজিটটা ট্রান্সফার করছে, সেমটা ট্রান্সফার করে। ডিরেকশন তোমার যদি মনে থাকে উল্টা দিছে। মোমেন্ট ইকুইলিব্রিয়ামের জন্য উল্টাইতে হয়, উল্টাই নাই আমি, অ্যান্টি ক্লক উল্টা, এটার উল্টা। 95.3 থেকে 117.4 এ গেছে, 117.4 থেকে কি হবে? ভেরি সিম্পল, এই বাড়বে বাড়বে কি হবে? এই জিনিসটা কি পজিটিভ এরিয়া, বেড়ে বেড়ে পজিটিভ হয়ে যাবে, বেড়ে বেড়ে নেগেটিভ হবে, 0 করলা। আর এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি 22.1 থাকে, 22.1টা মেইনটেইন হয়ে এই 0 হয়ে যায়। পজিটিভ না নেগেটিভ বলতে কেমনে? হ্যাঁ হ্যাঁ বলতেছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এই কলামের বেন্ডিং মোমেন্ট বলতেছি। ওর এখানে একটা 22.1 আছে, ওর এখানে আরেকটা 22.1 আছে। শুরুতে এসে সে কি দেখে? সে দেখে যে 22.1টা বেসিক্যালি তোমার চিন্তা হচ্ছে কি এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? এটা কি ক্লকওয়াইজ, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তোমরা আমাকে বলো, যে জিনিসটা এখানে অ্যান্টি ক্লক ছিল ওকে কি করছে? নেগেটিভ করছে না? তার মানে এখানে অ্যান্টি ক্লক থেকে শুরু হবে নেগেটিভ -22.1, উঠে 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 এটা 22.1 এ শেষ হয়ে যাবে। নেগেটিভ 22.1। এর জন্য ই রাখবো না, যে শেয়ার থাকতো 10 থাকতো তাহলে কি করতো? নাই নাই 10 তো নাই, 10 তো আমি বানাই। যদি থাকতো তখন কি হতো? যদি থাকতো তখন শেয়ার ফোর্স ডায়াগ্রামে আসতো 10। মোমেন্ট আসবে না, একটা শেয়ার থেকে মোমেন্ট আসবে। যদি 10 কেন আসবে? তখন কার্ভ আসতো, তখন এইটা এইখান থেকে এরিয়াটা হিসাব করতে হইতো। হ্যাঁ সেটাই বললাম, সেটা হ্যাঁ